পরের দিন ঘুম ভাঙল ভোর 6টায় দেবর্ষীর ফোনে। প্রথম ফোন আলাপটা মোটেও ভালো হলো না। প্রথমে যদিও বুঝতে পারিনি ও ফোন করছে, অচেনা নাম্বার ভেবেই ধরলাম। হ্যাঁ, কে? আমি দেবর্ষী বলছি। কে দেব? ও হ্যাঁ, বলুন। তুই আমার স্ত্রীকে কাল কি মেসেজ করেছিস? মাথাটা গরম হলো। প্রথমেই তুই তোকারি। কেন, আপনার স্ত্রী আপনাকে বলেনি? আমাকে জিজ্ঞেস করছেন কেন? ইয়ার কি হচ্ছে? তুই ওকে থ্রেট করেছিস? না, থ্রেট তো করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আর কোনো দিন যদি তুই ওকে মেসেজ করে বিরক্ত করেছিস না, আমি তাহলে কি করবেন? আমি পুলিশ দিয়ে তোকে জেলের ঘানি টানাবো, এই বলে রাখলাম। আমাকে তুই চিনিস না, জানোয়ার কোথাকার। বাট সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অলিভিয়া। রহস্য, গোয়েন্দা, অলৌকিক, স্পাই থ্রিলার সবই তো হলো, এবার বরং একটু ভালোবাসায় ফেরা যাক। আজ কাহন আপনাদের শোনাবে ডক্টর নির্মাল্য রায়ের লেখা একটি রোম্যান্টিক থ্রিলার কাহিনী, পথ হারাবো বলেই। কাহনের যারা নিয়মিত শ্রোতা, তাদের সাথে ডক্টর নির্মাল্য রায়ের আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না আশা করি। ওর লেখা সাগ্নিক সেন সিরিজের কাহিনীর প্রায় প্রত্যেকটি ভিউজের নিরিখে লাখের ঘর পেরিয়ে গেছে। আশা করি আপনারা সবাই আজকের গল্পটা শুনবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো কাহনের ভিন্ন স্বাদের গল্প। আজ গল্প পাঠে থাকছে অপরূপা, অর্ণব, সিদ্ধার্থ, আবির, কৃষ্ণময় এবং আমি অলিভিয়া। একটি বিশেষ ভূমিকায় অর্পণ কুমার শর্মা। গল্প শুরুর আগে আমরা একটাই অনুরোধ করি, গল্পটা ভালো লাগলে গল্পটায় প্লিজ একটা লাইক করে দেবেন এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। শুরু হচ্ছে ডক্টর নির্মাল্য রায়ের লেখা রোম্যান্টিক থ্রিলার কাহিনী, পথ হারাবো বলেই। জীবনে যখন যেটা চেয়েছি অধিকাংশ ক্ষেত্রেই পাইনি। না চাইতে অবশ্য পেয়েছি অনেক কিছু। এই যেমন ধরুন, মা বাবা সহ আমার ইচ্ছে ছিল ডাক্তার হব। বার তিনেক এন্ট্রান্সেও বসলাম, কিন্তু বিড়ালের কপালে শিখে ছিঁড়ল না। বোটানিতে মাস্টার্স করার পর ব্যাংকিং সার্ভিস পরীক্ষা দিলাম, আরও 5টা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কল লেটারও পেয়ে গেলাম। একেবারেই ইচ্ছে ছিল না বাবার মতো ব্যাংকের অফিসার হওয়ার। তবে বাবার হোটেলে বসে অন্ন ধ্বংস করার চেয়ে এটা ঢের ভালো বলেই মনে হলো। তাছাড়া আমার প্রাক্তন মানে তিস্তাকে অন্তত বোঝানো যাবে আমায়ও যতটা অপদার্থ ভেবেছিল ততটা অপদার্থ আমি নই। তাই চাকরিতে যোগ দিলাম। চাকরি সূত্রে আবার আমাকে তিস্তার কাছেই ফিরতে হলো। আমার প্রথম পোস্টিং হলো শৈলশহর দার্জিলিংয়ে। ছোটবেলায় বার দুয়েক এসেছিলাম, দিনে রাতে কুয়াশার আস্ফালন। ম্যালের একটু আগে একটা টাওয়ার আছে, প্রতি ঘন্টায় সেই ঘড়িটা তার সশব্দ উপস্থিতি জানান দিচ্ছে। প্রথমে গিয়ে উঠলাম মহাদেব ট্যুরিস্ট লজে। রাজনৈতিক অস্থিরতার কারণে ট্যুরিস্ট কম আসতো সেই সময়টা, তাই আমার মতো বেশ কিছু ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এক একটা ঘর নিয়ে থাকতো মাসিক চুক্তি ভিত্তিতে। অনেকটা ওই পেইং গেস্টের মতো হিসেব, খাওয়ার খরচ আলাদা। এই লজের সন্ধান আমায় দিয়েছিল আমার অফিসের কলিগ শিবাশিস। দুজনের বাড়ি নৈহাটিতে, অথচ এখানে এসেই আলাপ। ওই আমায় বলেছিল এখানে সব সময় ছাতা নিয়ে বেরোতে, নয়তো যখন তখন বৃষ্টি এসে ভিজিয়ে দেবে। প্রকাণ্ড মাপের একটা ছাতা কিনেছিলাম ওর কথা মতো।
আসলে পাহাড়ের পাকদণ্ডী পথে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া কোন দিক থেকে আপনার সঙ্গে চুকিতকিত খেলতে আসবে সেটা বুঝে ওঠার আগেই আপনি কিছুটা ভিজে যাবেন। প্রথম প্রথম রোজ সকালে হোটেলের ব্যালকনি থেকে মেঘের সাথে পাঞ্জা লড়ে কাঞ্চনজঙ্ঘার জঙ্ঘাত দেখতে পেলেই উল্লাসে ফেটে পড়তাম। পরের দিকে ব্যাপারটা ওই রোজ বিরিয়ানি খাওয়ার মতো একঘেয়ে হয়ে গেল। এই মায়াবী শহরে সবার মধ্যে থেকেও কখন যেন আপনি একলা হয়ে যাবেন। যতদিন যেতে লাগলো ভীষণ নিঃসঙ্গ বোধ করতে লাগলাম। মনের ভেতর জমে থাকা মেঘগুলো যেন আকাশের মেঘের সাথে দোস্তি করার জন্য উঠে পড়ে লাগলো। প্রথম দিকে খুব একটা বাড়ি থেকে বেরোতাম না, কিন্তু আমার কলিগ শিবু মাঝে মধ্যেই ঝামেলা করত। কি সারাক্ষণ একা একা ঘরে বসে থাকো, বোরিং লাগে না? না না ধুর, এই তো ভালো, বাড়িতে বসে বসে প্রকৃতি উপভোগ করি। আরে প্রকৃতি উপভোগ করতে গেলে একটু প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে হয়। ঠিক আছে, কিন্তু সারা সপ্তাহ অফিস করে কখন যাওয়া যায় বলো তো? কেন, শনিবার? আরে চলো চলো, দেখবে মনটা বেশ ফুরফুরে লাগছে। শনিবার? আচ্ছা বেশ। শিবাশিসের জোড়াজুড়িতেই তারপর থেকে শনিবার বিকেলে বেরিয়ে পড়তাম নিয়ম করে। খুব দূরে যেতাম না, কারণ রোববার বিকেলের মধ্যে ফিরতে হতো। আমাদের ড্রাইভার ছেলেটা নেপালি, নাম উত্তম ছেত্রী। ওর কাছে ওদের ভাষা খুব অল্প শিখেছিলাম। রামরোছ মানে ভালো আছি, এইটুকুই আমার দৌড়। ওদিকে শিবাশিস ওরফে শিবু রীতিমতো বই কিনে ওদের ভাষা অনেকটাই রপ্ত করে ফেলেছিল। একবার উইকেন্ডে মংপু গেলাম। ওখানে একটা ছোট আর্কাইভ মতো আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা তুলি, টুথব্রাশ, কলম পরম যত্নে রাখা আছে। কেন জানি না এসব দেখে বুকের ভেতরটায় ভারী কষ্ট হলো। চোখ ঝাপসা হলো। মনে হলো মানুষটা যেন ধারে কাছেই আছেন, ফিরে এসে আবার কাগজ কলম নিয়ে বসবেন। রাতে একটা বাংলোতে ছিলাম। এই শীতের জায়গায় এলে সবার নাকি রঙিন জলের প্রতি আকর্ষণ বাড়ে। আমার ক্ষেত্রে তেমন কিছু হলো না। এতে অবশ্য শিবুর একটু অসুবিধেই হতো, তাই আমি ওকে সঙ্গ দিতাম। সঙ্গে জগজিৎ সিংয়ের গজল আর দুজনের কাছের মানুষের দূরে যাওয়ার হাহুতাশ। এভাবেই বেশ চলছিল। একে একে মিরিক, লেপচা জগৎ, পেডাং সব জায়গাতেই হোমস্টে খুঁজে বের করত শিবু। স্থানীয় ভাষায় দখল ছিল বলে এখানকার মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারত। আমার আবার আজকাল এক নতুন সমস্যার উদ্রেক হয়েছে। যেখানেই ঘুরতে যাই মনে হয়, ইস, তিস্তা যদি পাশে থাকতো। সিলসিলা ছবির ওই গানটা ইয়ে কাহা গে হাম শুনতে শুনতে পুরো মুখস্থ করে ফেলেছিলাম। বিশেষ করে গানটার শেষে অমিতজির ন্যারেশন, তুম হতি তো ক্যাসা হতা, এ যেন হৃদয়টাকে এ ফোড়াফোড় করে দিত। तुम इस बात पे हैरान होती, तुम उस बात पे कितनी हंसती, तुम होती तो ऐसा होता, तुम होती तो वैसा होता। একবার তুষারপাত দেখার আশায় সুখিয়া পোখরি যাওয়া হলো। 5000-এরও কম মানুষের বসবাস এই অঞ্চলে। ঘুম স্টেশন পেরিয়ে ডান দিকে সোজা রাস্তা। শনিবার অফিস থেকে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পড়ন্ত বিকেলে হঠাৎ করে কুয়াশা এসে ঘিরে ফেলল রাস্তা। গাড়ির ফগ লাইটও তেমন কাজ করছে না। একটু এদিক ওদিক হলেই কয়েক হাজার ফিট নিচে 3টে মাংসপিণ্ড পড়ে থাকবে। জানলার কাঁচগুলো খুলে দিল উত্তম। গাড়ির ভেতর মেঘ ঢুকে ভিজিয়ে দিল আমাদের। উত্তম জানলা থেকে মুখ বাড়িয়ে কোনো রকমের রাস্তার বাঁকগুলো বোঝার চেষ্টা করল। 40 মিনিটের পথ প্রায় 2 ঘন্টায় পৌঁছলাম জীবন বাজি রেখে। এখানে হোটেল তেমন ভালো পেলাম না বলেই হোমস্টেতেই থাকার সিদ্ধান্ত নিলাম। এখান থেকেই সান্দাকফু যায় সবাই ট্রেকিংয়ে। শুনলাম যারা ট্রেকিং শুরু করেন এখান থেকেই নাকি হাত পাকান। আমার মতো কুঁড়ে মানুষের পক্ষে ট্রেকিংয়ের অ্যাডভেঞ্চার নেওয়া যে সম্ভব নয় সেটা ভালোই বুঝতে পেরেছিল শিবু।
তাই ওর মনে মৃদু ইচ্ছে থাকলেও সেটাকে ঘুম পাড়িয়েই রাখল। সেদিন কেন জানি না সন্ধ্যা থেকেই তিস্তার মৃদু ঢেউ এসে আছড়ে পড়েছে মনের আনাচে কানাচে। প্রকৃতির হৃদয় যেন আমার মতোই বিধ্বস্ত, তাই ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। পরের দিন ভোর হতেই মনটাকে শান্ত করতে বেরিয়ে পড়লাম সুখিয়া পুকুরের অলিগলিতে সুখের সন্ধানে। শুনেছি ট্রেকিংয়ের পথে মানেভঞ্জ নামে একটা টাউনশিপ আছে, ভারী সুন্দর। আর তাই বিদেশিদের ডেস্টিনেশন দার্জিলিং থেকে 28 কিলোমিটার দূরের এই ছোট্ট শহর। নিজের মানভঞ্জন করতে সে পথেই হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরেই বুঝলাম অনভিজ্ঞতার মাসুল দিতে হবে। তাড়াহুড়ো করে চড়াই বেয়ে ওঠার কারণে দমের বেশ কষ্ট হচ্ছিল। জলের তেষ্টা মিটিয়ে এবার ধীর পায়ে হাঁটতে শুরু করলাম। না, তাতেও খুব একটা সুবিধে হলো না। ফেরার পথ ধরলাম। ভাবলাম ওঠার রাস্তা দিয়ে না নেমে বরং দুপাশের বনাকীর্ণ রাস্তা ধরি। ঘণ্টাখানেকের মধ্যেই বুঝলাম রাস্তা আমি ভুল করেছি। যত জঙ্গল থেকে বেরোতে চেষ্টা করছি তত যেন সবুজ ঘেরা রহস্যে আমি হারিয়ে যাচ্ছি। সেই সকাল থেকে চা বিস্কিটও জোটেনি। খিদেই পেটে ছুঁচোর দল হরি সংকীর্তন শুরু করে দিয়েছে। ফোন যে করব শিবুকে সেই উপায়ও নেই। ফোনে যতবার ট্রাই করছি দেখাচ্ছে নো রেজিস্টার্ড নেটওয়ার্ক। মন খুলে মোবাইল কোম্পানিগুলোকে গালাগাল দিচ্ছি, এমন সময় হঠাৎ একটা গোঙানির শব্দ শুনে থমকে দাঁড়ালাম। একজন অশীতিপর বৃদ্ধ সন্ন্যাসী কাতরাচ্ছেন। মুখে চোখে জল দিলাম। গোঙানি একটু কমলেও চোখ মেললেন না। কোনো রকমে পাঁজা কোলা করে একটা ঝর্ণার কাছে নিয়ে এলাম। সন্ন্যাসীর সারা শরীরে ধুলো আর কাদার আলপনা। ঝর্ণার জল দিয়ে ধুয়ে দিলাম ওর শরীর। হঠাৎ যেন পড়ে পাওয়া 14 আনার মতো ফোনটা বেজে উঠল। ফোনের ও প্রান্তে শিবু। হ্যালো, আরে কি ব্যাপার, কি ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? হ্যাঁ, নেটওয়ার্ক ছিল না। আচ্ছা বলছি, এখানে আমি না একটা সমস্যাতে পড়েছি। কি হয়েছে? আরে একজন বৃদ্ধ সন্ন্যাসী এই জঙ্গলের মধ্যে যন্ত্রণায় ছটপট করছেন। চোখে মুখে ঝর্ণার জল দিলাম, মনে হচ্ছে বেঁচে আছেন, কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত। এই রে, তুমি কোথায় আছো এখন? জায়গাটা তো ঠিক, মানে আমি না রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, তারপরেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি লাইভ লোকেশনটা শেয়ার করো, আমি আসছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ করছি। ঘণ্টাখানেকের মধ্যেই শিবু নিকটস্থ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল টিম আর অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হলো। সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতালের ডাক্তার বাঙালি, তাই ভাব জমাতে দেরি হলো না। ডক্টর অধিকারী বললেন, ও চিন্তার কিছু নেই, ও একটু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তবে আর একটু দেরি করে আনলে কিন্তু আর কিছু করা যেত না। তিব্বত থেকে এসেছেন এই সন্ন্যাসী। হয়তো দীর্ঘদিন জল খাবার কিছুই জোটেনি। সোমবার ওকে একবার জোর করেই আমাদের সঙ্গে নিয়ে এলাম। বৌদ্ধ ধর্মে দীক্ষিত সন্ন্যাসী দিন সাতেক আমার ঘরেই থাকলেন। ওর সব কথা আমি বুঝছি এমন নয়, আবার আমার সব কথা উনি বুঝেছেন এমনটাও বলা যাবে না। একদিন ওকে নাম জিজ্ঞেস করেছিলাম। বিড়বিড় করে বললেন, মঙ্গলোদয় ভানু। যাক, নামটা তো জানা গেল, এটাই অনেক। একদিন সন্ধেবেলা বাড়িতে বসে ফোনে ফেসবুক স্ক্রোল করছিলাম, হঠাৎ শিবু এসে বলল, শোনো না, আমি কয়েকদিন একটু ছুটি নিচ্ছি অফিস থেকে। আমি অবাক হলাম। আমি শিবু কেউই ছুটি খুব একটা নিই না, আর সপ্তাহের মাঝে তো নয়। বললাম, কেন, কিছু হয়েছে? বাবার শরীরটা হঠাৎ খারাপ করেছে, ডাক্তারও খুব একটা ভালো বুঝছে না, আমি গিয়ে দেখি কটা দিন। আচ্ছা ঠিক আছে, দেখো কি হয়, জানিও। হ্যাঁ হ্যাঁ জানাবো, কালকে সকালেই বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে। এর দুদিন পরেই সন্ন্যাসী মঙ্গল ভানুও চলে যেতে চাইলেন।
হঠাৎ করেই, আমি বাধা দিইনি। তবে অদ্ভুত একটা ঘটনা ঘটল সেদিন। যাওয়ার সময় সেই সন্ন্যাসী আমায় একটা তামার আংটি দিয়ে গেলেন, কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ। সঙ্গে যা বলে গেলেন তা শুনে আমার হাড় হিম হয়ে গেল। তিনি বললেন, শোন, তুই আমাকে সুস্থ করে তুলেছিস, তাই তোকে এই আংটিটা দিলাম। এটাকে যত্ন করে রাখিস। এই আংটি আমাকে আমার গুরু দিয়েছেন। সকালে স্নান সেরে এই আংটি পরে যার নাম 3 বার নিবি, তার নিজের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার ভালোবাসার মানুষের ভয়ঙ্কর ক্ষতি হবে। তবে হ্যাঁ, অকারণে মানুষের ক্ষতি করিস না। খুব প্রয়োজন ছাড়া এর ব্যবহার না করাই ভালো, কারণ একবার এটা প্রয়োগ করলে আর সেখান থেকে ফেরানোর পথ থাকে না। আংটিটা হাতে পাওয়ার দিন দুয়েকের মধ্যে হাড়ে হাড়ে দুটো বিষয় উপলব্ধি করেছি। এক হলো, এই জগতে যার যত ধন তার জীবনে তত বেশি অশান্তি। আর 2 হলো, রাগের মাথায় যতই না এর ওর মুণ্ডপাত করি, মানুষের উপকার করার চেয়ে অনেক বেশি কঠিন তার ক্ষতি সাধন করা। মাঝরাতে ঘুম ভেঙে খুঁজতে বসে গেছি সেই আংটি, এমনটাও হয়েছে। ভাবলেও অবাক লাগে, সেদিন ওই রাস্তায় আমার যাওয়ার কথাই নয়। হঠাৎ করেই আমার জীবনে উদয় হলেন মঙ্গল, আর আমার রক্ষা কবচ হিসেবে দিয়ে গেলেন মানুষের অমঙ্গল করার হাতিয়ার। কোনোদিন আর হয়তো তার সঙ্গে দেখাও হবে না, তার কোনো ফোন নম্বরও নেই যে ইচ্ছে হলে যোগাযোগ করতে পারবো। আদৌ এই আংটি কাজ করবে কিনা তা যাচাই করতে গেলেই তো কারোর না কারোর অনিষ্ট হবে। অলস মাথায় তখন নানা রকম শয়তানি খেলতে লাগলো। সেদিন গুড ফ্রাইডের ছুটি। হোটেলে নিজের রুমেই রয়েছে। শিবু ফিরে এসেছে কাল রাতে। ওর বাবার সেরিব্রাল হয়েছিল, এখন অনেকটাই স্টেবল। ওকে এই আংটির ব্যাপারে কিছুই জানায়নি। দুপুরে একটু ঘুমের মাঝেই ফেসবুক ঘাঁটছিলাম, হঠাৎ করেই চোখ গেল তিস্তার একটা পোস্টে। ওর বরের সাথে একটা ঘনিষ্ঠ ছবি, ভাইজাগের সমুদ্রের তীরে। তার নিচে একটা ক্যাপশন, ইউ মেক মাই এভরি ড্রিম কাম ট্রু। মাথায় যেন রক্ত উঠে গেল। মেসেঞ্জারে টেক্সট করলাম তিস্তাকে, খুব ভালো আছে বলো। প্রায় 30 মিনিট ধরে তিস্তা অনলাইন। মেসেজ রিড করলো, তবু উত্তর দিল না। আবার মেসেজ করলাম, আমি দার্জিলিংয়ে, তবে একা। এভরিথিং ইজ ওভার। ভুলতে চাইলে ভোলা যায়, তাতে আমি কি করব? আমার জন্য আর একটু অপেক্ষা করা গেল না? চাকরিটা তো সেই পেলাম। এসব আলোচনা করে লাভ নেই। তুমি ভালো থেকো, আর আমাকেও ভালো থাকতে দাও। প্লিজ লিভ মি অ্যালোন। বর আমার মতো আদর করে তোমায়? ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি তো বলতে স্কাই ইজ মাই লিমিট। কি চাও? তোমায় ব্লক করে দিই? তোমার বরকেও বলবে নাকি ব্লক করে দিতে? ভয় দেখাচ্ছ? না, একদম না। ওর তো জানা উচিত আমরা কতবার শুয়েছি। কি নোংরা তুমি! ছি! চা করার করে নাও। ব্লক করলাম। যাকে এত ভালোবাসি তাকে কাছে না পেলে কিভাবে ভেতরের জানোয়ারটা জেগে ওঠে সত্যি বুঝতে পারি না। এটা ঠিক যে তিস্তা আমার সঙ্গে একের পর এক অন্যায় করে গেছে। চাকরি পাইনি বলে আমায় যা নয় তাই বলে অপমান করেছে। মেনে নিলাম সে না হয় ফ্যামিলি প্রেশারে করেছে, কিন্তু ফেসবুকে এই আদিক্ষেতাগুলো কি না করলেই নয়? হানিমুন করছিস কর, তার জন্য এরকম ঢেঁড়া পেটাতে হবে? ভাবলাম সব কেরামতি ফুটিয়ে দেব, আংটিটা রয়েছে কি করতে। কিন্তু পরক্ষণেই মনকে বোঝালাম ওর বর মানে দেবর্ষীর তো কোনো দোষ নেই, ওকে শুধু শুধু শাস্তি দেব কেন? ব্যালকনিতে এসে দাঁড়ালাম। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সূর্যের লাল আভা যেন ছড়িয়ে পড়ল আমার মনের আকাশে।
সেই রং কখন যেন রক্ত হয়ে ঝরে পড়ল আমার হৃদয় থেকে। পরের দিন ঘুম ভাঙল ভোর 6টায় দেবর্ষীর ফোনে। প্রথম ফোন আলাপটা মোটেও ভালো হলো না। প্রথমে যদিও বুঝতে পারিনি ও ফোন করছে, অচেনা নাম্বার ভেবেই ধরলাম। হ্যাঁ, কে? আমি দেবর্ষী বলছি। কে দেব? ও হ্যাঁ, বলুন। তুই আমার স্ত্রীকে কাল কি মেসেজ করেছিস? মাথাটা গরম হলো। প্রথমেই তুই তোকারি। কেন, আপনার স্ত্রী আপনাকে বলেনি? আমাকে জিজ্ঞেস করছেন কেন? ইয়ার কি হচ্ছে? তুই ওকে থ্রেট করেছিস? না, থ্রেট তো করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আর কোনো দিন যদি তুই ওকে মেসেজ করে বিরক্ত করেছিস না, আমি তাহলে কি করবেন? আমি পুলিশ দিয়ে তোকে জেলের ঘানি টানাবো, এই বলে রাখলাম। আমাকে তুই চিনিস না, জানোয়ার কোথাকার। ফোন কেটে গেল। আমার বলার কিছুই ছিল না। এমনটাই করে থাকে তিস্তা। ব্রেকআপের পর যখন ওর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করতাম, তখন ওর মাকে দিয়ে একবার যার পর নয় অপমান করিয়েছিল তিস্তা। তখন কিচ্ছু বলিনি, কিন্তু আজ আর আমি নিজেকে সংযত রাখতে পারলাম না। স্নান সেরে সন্ন্যাসীর আংটিটা হাতে তুলে নিলাম। তিস্তার নাম নিলাম পরপর 3 বার। আর এরপর যা ঘটল তার ফলস্বরূপ তিস্তার জীবন তছনছ হয়ে গেল। আরাকু ভ্যালির কাছে ওদের গাড়ি নয়াঞ্জলিতে পড়ে যায়। আশ্চর্যজনকভাবে তিস্তার আঘাত তেমন গুরুতর হয় না, কিন্তু দেবর্ষীর স্পাইন ইঞ্জুরি ওকে প্রাণে বাঁচালেও অক্ষম করে দেয়। এত বড় অপরাধের গ্লানি নিয়েই আমাকে আজীবন বাঁচতে হবে সেটা বুঝে গেলাম। তবে একটা ব্যাপারে নিশ্চিত হলাম, সন্ন্যাসী আমায় ঠকায়নি। বিশেষভাবে অর্জিত ক্ষমতা, বিশেষত সেটা যদি নিজের যোগ্যতায় অর্জিত না হয়, তা যে মানুষকে ভুল পথে পরিচালিত করে তা নিজের জীবন দিয়ে বুঝতে পারলাম। কর্মক্ষেত্রে বা অন্যত্র পরিচিত কারোর সঙ্গে মতানৈক্য হলেই মনে হতো আংটির শক্তি প্রয়োগ করি। নিজেকে আটকে রাখা মাঝে মধ্যেই সমস্যা হতো। এই ব্রাঞ্চের ম্যানেজার একজন মহিলা, নাম ব্রততী চৌধুরী। কনভেন্ট এডুকেটেড হলেও বাংলা বেশ ভালো বলতে ও লিখতে পারেন। শুনেছি 2-1 কবিতার বইও বেরিয়েছে। অফিসিয়াল গ্রুপে মাঝে মধ্যে পোস্টও করেন তার লেখা। আমি ছোটবেলা থেকেই শিখেছি ঘোড়া আর বস এই দুয়ের থেকে দূরে থাকাই শ্রেয়। এমনিতে খুব একটা এফিশিয়েন্ট হলেও ভদ্রমহিলা বেশ বদমেজাজি। সেদিন ড্রাফটে একটা স্পেলিং মিস্টেক ছিল বলে শিবুকে যা বললেন তা একেবারেই মেনে নেওয়া যায় না। এখনও বিয়ে থা করেননি, তবে শোনা যায় শিলিগুড়িতে নাকি একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে, উইকেন্ডে তার সাথেই থাকেন। এমনিতে হাওড়ার দিকে বাড়ি, তবে বয়ফ্রেন্ডের জন্য নর্থ বেঙ্গলে ট্রান্সফার নিয়েছেন। ভদ্রলোক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশনের লেকচারার। এই ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার কেউ নেই। সিনিয়র অফিসার মনোহর সোব্বা কম্পিউটারে অতটা এফিশিয়েন্ট নয় বলেই আমাকেই ডেপুটির কাজ চালাতে হয়। সেদিন ম্যাডাম আমাকে হঠাৎ করেই ডেকে পাঠালেন। আপনি তো এক্সেলের কাজ পারেন, তাই না? হ্যাঁ, কিন্তু আমার কিছু কাজ আছে, এখন পারবো না। কি বললেন? পারবো না? আজ তো এমনিতেই 15 মিনিট লেটে ঢুকেছেন। মেসে লাঞ্চ দিতে দেরি করে। এসব লেম এক্সকিউজ প্লিজ আমায় দেবেন না। 2 ঘন্টা দিলাম, আমায় একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দিন। বেশি কালারফুল করার দরকার নেই, প্লিজ মেক ইট সিম্পল। এরকম অন্যায় অনুরোধ প্রায়ই করেন। এতদিনে অভ্যস্ত হয়ে গেছি ওর এই কাজের পদ্ধতির সাথে। সেদিন শনিবার বিকেলে অফিসের পর একটু ম্যালে গিয়ে বসেছিলাম। কেভেন্টার্সের ছাদ থেকে শহরটাকে আরও রহস্যে ঘেরা বলে মনে হয়। সসেজ আর কফি আমার ফেভারিট কম্বিনেশন। সসেজে একটা কামড় দিতে না দিতেই জীবনের শান্তি বিঘ্নিত করতে হাজির হয়ে গেলেন শ্রীমতী ব্রততী। আরে কি ব্যাপার, আপনি কফিও খান? মানে না, মানে আপনাকে দেখলে কেমন দুধ চা আর মেরি বিস্কিটেই পারফেক্ট মনে হয়, তো তাই আর কি। আপনি আমার লেখাগুলো পড়েন? হ্যাঁ, খুব ভালো লেখেন আপনি, তবে সব পড়া হয়নি। ভালো লেগেছে? কোনগুলো একটু যদি বলেন। যা পড়েছি সবই ভালো, আলাদা করে মনে নেই। দিনে দুপুরে এরকম মিথ্যে বলছেন? বলতে পারছেন না যে পড়িনি?
আশ্চর্য। আমার না একটা কাজ মনে পড়েছে, আমি বেরোই, বুঝলেন? কোনো রকমে মান সম্মান বাঁচিয়ে ওখান থেকে কেটে পড়লাম। সোমবার ঠিক টাইমেই অফিসে ঢুকলাম আমি আর শিবু। তবু কেন জানি না আমার ডাক পড়ল। আচ্ছা, কাল আমার কথায় আপনি কিছু মনে করেননি তো? দেখুন, আমরা অলমোস্ট সেম এজ, বন্ধুই বলা যায়। এইটুকু লেকপুল তো করতেই পারি, কি বলেন? হ্যাঁ, ঠিকই তো। যাই হোক, কাজের কথায় আসি। আমি কাল একটু বাড়ি যাব, আপনাকে ম্যানেজারের চার্জ দিয়ে যাব। বাট ম্যাডাম, আমি তো আপনাকে বলে রেখেছিলাম এই উইকেন্ডে আমি বাড়ি যাব। ইয়েস, বলে তো ছিলেন, কিন্তু আমার আসলে বিয়ের ব্যাপারে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ফিরে আসুন, তারপর না হয় যাব। দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। বুঝলাম একসঙ্গে কপতি বাড়ি ফিরবে। বিয়ের ব্যাপার ফাইনাল করবে বলেই উইকেন্ডে আর শিলিগুড়ি যায়নি। তবে আমার খুব ক্ষতি হয়ে গেল। কলেজের বন্ধুদের একটা রিইউনিয়ন ছিল শনিবার, সেখানে তিস্তারও আসার কথা। সেদিনের কেভেন্টার্সের অপমান আর এই ছুটি ক্যান্সেল, দুই মিলিয়ে মেজাজ খিঁচড়ে গেল। ভাবলাম আংটিটা আরেকবার ব্যবহার করলে ব্রততির নর্থ বেঙ্গলে পড়ে থাকার ইচ্ছেটাই মরে যাবে। সেই উইকেন্ডে শিবু গেল কালিম্পং। আমি একাই হোটেলে থাকলাম শরীর খারাপের অজুহাত দেখিয়ে। আবারও প্রয়োগ করলাম আংটির শক্তি। এত তাড়াতাড়ি যে ফল মিলবে ভাবতেও পারিনি। রবিবার বিকেলে ব্রততী আমায় টেক্সট করে জানালো, আমার ফিরতে 2-1 দিন দেরি হবে, নেভার মাইন্ড। পরের দিন বেশ ফুরফুরে মেজাজে অফিসে গেলাম। শুনলাম ব্রততীর ফ্ল্যাটের রেজিস্ট্রেশনটা নাকি পিছিয়ে যাওয়ায় লিভ এক্সটেন্ড করেছে। হিসেবটা কোথাও যেন ধাক্কা খেল। মাথাটা দুপুরের দিকে এত ধরে এলো যে শিবুকে বলে হোটেলে ফিরে এলাম। একে সোমবার, তার ওপর ম্যানেজার ডেপুটি দুজনে অফ। শিবুর বেশ চাপ হয়ে গেল। তবে দার্জিলিংয়ের ঠান্ডায় এটা নতুন কিছু না। সমতলের মানুষদের জন্য মাথা ব্যথাটা বেশ কমন। সন্ধ্যের দিকে ব্যথাটা আরও বাড়ল, 2-1 বার বমি হলো। আমি জ্ঞান হারালাম। পরের দিন যখন জ্ঞান ফিরল, তখন আমি জেলা হাসপাতালের বেডে। আর তার কিছুক্ষণের মধ্যে সেখানে সশরীরে হাজির শিবু আর ব্রততী। আরে আপনি? কি আর করব বলুন, চক্রান্ত করে তো ডেকে আনলেন। বলেই হেসে ফেললেন। শিবুকে এত উদ্বিগ্ন দেখিনি আগে। খারাপ কিছু? হ্যাঁ, না মানে। শিবুর মুখ থেকে কথা কেড়ে নিয়ে ব্রততী বলল, আরে না না, খারাপ আবার কি হবে? লম্বা মানুষের একটু স্পন্ডিলাইটিস হয়, তেমন কিছু না। আমার দাদা থাকে শিলিগুড়িতে, ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির লেকচারার। ও কথা বলে রেখেছে নিউরোসার্জন ডক্টর সারিঙ্গির সঙ্গে। এখান থেকে সোজা আমরা লাইফমেট নার্সিংহোমে যাব, কেমন? আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। তবে বেশ কিছু হিসেব আবারও মিলল না। স্পন্ডেলাইটিসের রোগীকে কেনই বা নিউরোসার্জন দেখবেন? আর ব্রততী শিলিগুড়ি নিবাসী বয়ফ্রেন্ড কি করে হঠাৎ দাদা হয়ে গেল? পরের দিন সকালে এমআরআই রিপোর্ট জানান দিল যে আমার ব্রেন টিউমার হয়েছে, স্টেজ 2। একটা ছোট্ট ফুলকপির টুকরোর মতো গ্রোথ। গতকাল রাতে ব্রততীর দাদার সাথে আলাপ হলো। স্ত্রী সন্তানকে নিয়ে শিব মন্দির সংলগ্ন একটা আবাসনে থাকেন। অন্যের ক্ষতি চাইতে গিয়ে এমন শাস্তি যে পাবো বুঝতেও পারিনি। তবে একটা সন্দেহ মনে দানা বাঁধছে একটু একটু করে। ব্রততীর মতো একজন রুক্ষ মানুষ রোজ দার্জিলিং থেকে শিলিগুড়ি যাতায়াত করছে শুধু আমার জন্য। তবে ব্রততীকে কোনো প্যাটার্নে ফেলা যাবে না। এত লালিত্য ওর চেহারায়, অথচ কখনো শাড়ি বা সালোয়ার পরতে দেখিনি। সবসময় জিন্স আর কুর্তি। কবিতা লেখে মানে নিশ্চয়ই খুব সংবেদনশীল মানুষ, অথচ অফিসে সব সময় তিরিক্ষি মেজাজ। সেই মানুষটা কি আমায় ভালোবেসে ফেলেছে? আমি তো বুঝতেই পারিনি। তার মানে কি আমি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম? না না, এটা হতে পারে না। আমি উল্টোপাল্টা ভাবছি। ধুর, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। সব হিসেব মিললেও একটা হিসেব এখনো মেলেনি। ব্রততী ছুটি নেওয়ার কারণ হিসেবে ওর বিয়ের কথা বলেছিল।
এসব 7-5 ভাবতে ভাবতেই ব্রততির মেসেজ ঢুকলো। ডিনার হলো? হ্যাঁ, কবে ছুটি দেবে আমায়? ট্রিটমেন্ট প্রোটোকলটা ফাইনাল হয়নি এখনো। আমারও ভালো লাগছে না আপনাকে ছাড়া অফিস করতে। কতদিন ঝগড়া করিনি, কতদিন লেকপুল করিনি আপনার। আমি জানি এই সময় আপনার মুখটা কেমন একটা ভোম্বলানন্দ টাইপের হয়ে গেছে। আচ্ছা শুনুন, কলকাতার রাজারহাটে যে ক্যান্সার হসপিটালটা আছে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছি নেক্সট উইকে। ইজ ইট ওকে উইথ ইউ? এত কেন করছেন আমার জন্য? আমাকে ভালোবাসেন? এক্সকিউজ মি? আমায় ভালোবাসেন কিনা জানতে চাইছি। এই শুনুন, মাঝরাতে এসব বোকা বোকা প্রশ্ন করবেন না তো। যথেষ্ট ম্যাচিওর্ড আপনি, যা বোঝার বুঝে নিন। আর হ্যাঁ, আপনার ফিলিংস আপনার কাছে, আপনার যা মনে হয় তাই করবেন, কোনো কম্পালশন নেই। আর কোনো ধোঁয়াশা নেই মনে। আমরা ছেলেরা মেয়েদের ব্যাপারে আসলে বড্ড বেশি জাজমেন্টাল, আর তাই ব্রততিকে নিয়ে বেশ কিছু কথা চাউর ছিল আমাদের অফিসে, যার বেশিরভাগটাই অসত্য। আমার সমস্ত হৃদয় জুড়ে ছিল তিস্তা, তাই ব্রততির কোনো কথা সেভাবে বোঝার চেষ্টা করিনি। আর ব্রততিকে দেখে শিখেছি ভালোবাসা মানে কাউকে অধিকার করা নয়, বরং ভালোবাসার বেশিরভাগটাই বন্ধুত্ব। আমার কাছে তখন বেঁচে থাকাটা আর সব কিছুর থেকে বেশি জরুরি। এমনিতেই কেমো আর রেডিয়েশনে ভারী অদ্ভুত চেহারা হয়েছে আমার, তারপরেও যে কিভাবে ব্রততি আমায় ভালোবাসে ওই জানে। এর থেকে মুক্তি আমাকে পেতেই হবে। তার একটাই উপায়, ব্রততির মনে আমার সম্পর্কে বিষ ঢেলে দিতে হবে। ও ভালো না বাসলেই আমার মুক্তি। তখন সন্ধে 7টা। দার্জিলিংয়ের ভূমি সন্তানরা এই সময় ঘুমিয়ে পড়ে, কারণ ওদের সকাল শুরু হয় ভোর 4টেতে। টেক্সট করলাম ব্রততিকে। কি করছেন? কিছু না, একটা উপন্যাস লেখা শুরু করেছি জাস্ট। কি নাম? রং রুট। একটা কথা জিজ্ঞেস করব? শিওর। লাস্ট যে এবার 1 সপ্তাহের জন্য বাড়ি গেলেন, বলেছিলেন যে বিয়ের ব্যাপারে। আমার নয়, জ্যাঠতুতো দিদির। ও আচ্ছা আচ্ছা, আমায় কি দেখে ভালোবাসলেন একটু বলবেন? আবার শুরু করলেন? প্লিজ। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। জানি তো। এটা ম্যাটার করে না আপনার কাছে? করে, বাট কিছু করার তো নেই। আমি তিস্তা নামে অন্য একটা মেয়েকে ভালোবাসি। কি চাইছেন? আমি আর যোগাযোগ না করি, এই তো? তাতে ভালো থাকবেন আপনি? হ্যাঁ। এতদিনের বন্ধুত্বের দাবিতেও তুমি বলে ডাকিনি কখনো, কোথাও ঘুরতে যেতেও চাইনি, ফোনও করি না অফিসিয়াল কারণ ছাড়া। সপ্তাহে 1 দিন হয়তো মিনিট 5 চ্যাটে কথা হয়। তাতেও প্রবলেম তোমার? তোমার নয়, আপনার। হ্যাঁ, আমার তাতেও প্রবলেম। জানেন আমি মরে যাব, বাঁচব না, তাই করুণা দেখাচ্ছেন তো? ছি না। এরপর আর কখনো আমায় ফোন করেনি ব্রততি। নিজের আগুনে নিজেকে যেভাবে পুড়ে মরতে হবে একবারও ভাবিনি। আমি হেরে গেলাম নিজের কাছে, ব্রততির ভালোবাসার কাছে। যে মানুষটা তাকে ভালোবাসে কিনা জানে না, যে মানুষটার আয়ু কতদিন তাও সে জানে না, তাকে এমনভাবে যে ভালোবাসতে পারে তাকে দূরে সরিয়ে রাখার সাধ্য আমার নেই। এমন ভালোবাসার খোঁজে মানুষ মাইলের পর মাইল পথ হাঁটতে পারে, আর সেই ভালোবাসা নিজে এসে আমার কাছে ধরা দিয়েছে। ওর ভালোবাসা, ওর বন্ধুত্ব আমায় জীবনকে নতুন করে চিনতে শিখিয়েছে। একদিন না একদিন তো মরতেই হবে, তার জন্য ভালোবাসাকে ফেরাবো কেন? ভুল পথে হাঁটতে হাঁটতে একদিন না হয় ভুল করে ভালোই বেসে ফেললাম জীবনকে। জীবন মানে তো সংখ্যা নয়, জীবন মানে ভালোবাসার পাহাড়ে মনুষ্যত্বের সূর্যোদয়। আজ কাহন আপনাদের শোনালো পথ হারাবো বলেই। রচনা ডক্টর নির্মাল্য রায়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। কথক অর্ণব, ব্রততীর চরিত্রে অপরূপা, শিবু সিদ্ধার্থ, ডক্টর অধিকারী কৃষ্ণময়, দেবর্ষী আবির, মঙ্গলভানু অর্পণ, তিস্তার ভূমিকায় এবং সম্পাদনায় আমি অলিভিয়া, প্রচ্ছদ আবহ ও সমগ্র পরিচালনায় আরজে অর্ণব। কাহনের ভিন্ন স্বাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।